আহ, কিন্তু আমি যেহেতু বাংলাদেশের গত 15 বছরের অবস্থার প্রেক্ষিতে মানে দুঃশাসনের বিরুদ্ধে এই জেনারেশন, জি ধরেন আপনি আমাদের চেয়ে বয়স্ক, জি আমি ও, মাঝখানের প্রজন্মের লোক, জি এবং নিশ্চয়ই। এখন যারা যাদেরকে জেন জি বলা হচ্ছে, হুম হুম জেনারেশন একদম নতুন প্রজন্মের যারা, যাদের বয়স 15 থেকে 25-এর মধ্যে, হুম হুম তারাই এই 2024 সালের আন্দোলন, মানে গত সরকারের বিরুদ্ধে আন্দোলনের আহ, নেতৃত্ব শুরু করেছিল, বিশেষ হুম করে ছাত্র। হুম এখন সেই ছাত্রদেরকে নিয়ে একটি ইন্টারিম সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে গত বছর অগাস্টের 8 তারিখে। সেই থেকে 1 বছর পার হয়েছে, এবং এক বছরে যে প্রক্রিয়া শুরু করবার কথা ছিল, যে দেশের মানে যে সিস্টেম চালু আছে এগুলো সংস্কার করে, যে এই যে সিস্টেম শুদ্ধ করা, হুম শুদ্ধ করে আমরা যাতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারি, সেটা করে একটি নির্বাচন দিয়ে নতুন সরকারের হাতে দায়িত্ব দেওয়া। তো সেই প্রসেসের ভিতরে সরকার গঠনের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, কিন্তু ওই যে যে উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছিল তার ভিতরে বেশ কয়েকজন ছাত্র উপদেষ্টা ছিল, তাদেরকে নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, তাদের নানান দুর্নীতির কথা টক শোতে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টক শোতে আলোচনা হচ্ছে, আজকেও আলোচনা হলো। আপনি দেখেছেন যে হাঁসের মাংস খেতে একজন হুম উপদেষ্টা হুম যান, উনি ওনার দুর্নীতির বিরুদ্ধে যখন প্রশ্ন করা হয়েছিল তখন উনি নানান কথা এড়িয়ে যাবার জন্য ওই কথা বলছিলেন। তো লোকজন বলছে যে এই কম বয়সী ছেলে মেয়েদের আহ, উপরে যে আশা নিয়ে দেশের মানুষ তাদের আহ, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের ভার দিতে চান, তাদের এই 1 বছরের কর্মকাণ্ডে অনেকটাই মানুষের মনে প্রশ্ন এসছে যে এদেরকে নিয়ে এরা মানে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে কিনা। আপনার কি মনে হয় এই জেনারেশন, নেক্সট জেনারেশনের হাতে তো নিতে হবে যেভাবেই হোক, না কিন্তু তাদেরকে শেখাবে কে? না, আসলে বোধোদয় হতে হবে। বোধোদয় শব্দটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য বলছি যে আমরা যখন বলি ক্ষমতায়ন, ক্ষমতা কার ক্ষমতা? এই ক্ষমতা আপনি সেলিম হোসেন আপনার, এই ক্ষমতা আমি সরকার কবিরুদ্দিন আমার, আমার এই রশিদ মোল্লা ওই যে ইউসুফ রয়েছে। ভাই, রহিমা খালা, হ্যাঁ, সবার এবার ক্ষমতা এটা। ওদের ওদের ক্ষমতা, ওরা যে কোনো কারণেই হোক, শিক্ষাগত কারণেই হোক বা বোধোদয়ের উপলব্ধির কারণে হোক, অথবা সামাজিক ব্যবস্থার কারণে হোক, যে কোনো কারণেই হোক, সরাসরিভাবে পরিচালন ব্যবস্থা সম্পন্ন করতে পারছেন না। অতএব তাদের একটা পরিচালন ব্যবস্থা দরকার। তারা রায় দেবেন যে অমুককে আমি আমার তরফ থেকে এই দেশটা পরিচালনার ক্ষমতা দিলাম, জি, দায়িত্ব দিলাম। তাই তো, ক্ষমতা না, ক্ষমতা শব্দটাকে ভুলে দায়িত্ব যেতে হবে। দিলাম, হ্যাঁ। দায়িত্ব দিলাম, এবং তারা নিজেদের মতন করে দেশটাকে চালাবেন আমার যে ব্যবস্থার কথা আমি চিন্তা করছি সেইটা স্মরণ করে, হুম। এবং তার জন্য কিছু পারিশ্রমিক তারা পাবেন মাসে মাসে সভাপতি। এর বাইরে কোনো ক্রমেই তাদেরকে ভাবনার অবকাশ দেওয়া হবে না যে এটা ক্ষমতা। ক্ষমতা মনে মানেই হলো সেই আগের কালে এক জায়গায় রাজা রাজারা ছিল, জমিদার ছিল, তাদের ক্ষমতা, তারা ক্ষমতা ছিল, যা ইচ্ছা করতো। এখন পরিস্থিতি ওখানেই চলে গেছে যে যিনি ওই আসনে, ওই আসনে উপবিষ্ট হচ্ছেন, হুম বা আসন তো এখন হয়েছে, তখন মোড়া ছিল। হুম হুম তো হুম। ওই মোড়াতে যিনি বসেন তিনি হয় যে বলে কি বলে, যে যে যার যায় লঙ্কায়। লঙ্কায় সেই, সেই অবস্থা হয়ে না, গেছে। সেই জন্য আমি এই বলছি অবস্থার যে এর পরিবর্তন এর করতে হবে। পরিবর্তন হবে কিভাবে? পরিবর্তন না হলে তো মুশকিল। এই পরিবর্তন মানুষকেই করতে হবে, মানুষকেই করতে হবে, না বলতে হবে সব কথাতেই হ্যাঁ বলবো। আমি আমি একটা ছোট্ট ঘটনার কথা বলি, ব্যক্তিগত ঘটনার কথা। এই ঘটনার বিবরণ দিতে গিয়ে আমি ভুল করতে পারি হয়তো, সেটাও হতে পারে। তখন ঢাকায় ছিলাম, সালের কথা বলবো না, তাহলে জি। বিশেষ একটা গোষ্ঠীর প্রতি অঙ্গুলি নির্দেশ হয়ে যেতে পারে। তো ইলেকশন হচ্ছিল, জি। তো আমরা তখন নয়াপল্টন এলাকায় থাকতাম, একটা বাড়িতে ভাড়া থাকতাম। তো আমি, আমার স্ত্রী, আমার ভাইয়েরা, ভাইয়ের পত্নীরা, আমার ভগ্নিপতি, আমার বাবা, তখন বাবা জীবিত, আমার নানি, তিনি হুম সর্বজন মানে সংসারের কর্তৃত্বে ছিলেন আমার নানি।
আমরা সবাই মিলে পায়ে হেঁটে কাছাকাছির একটা ভোট কেন্দ্রে যাচ্ছিলাম। তো আমরা যখন অর্ধেক পথে গেছি তখন পাড়ার কয়েকজন ছেলের সাথে দেখা হয়ে গেল। আচ্ছা। তো বললো, কই ভাই কই যান? তা বললাম যে এই যাচ্ছি ভাই, ভোট দিতে যাচ্ছি। বলে, আপনাদের ভোট তো হয়ে গেছে। কেন আমাদের ভোট হয়ে গেছে? আমরা তো এইমাত্র বেরোলাম বাড়ি থেকে। বলে, হ্যাঁ হ্যাঁ, ওগুলো আপনাদের ভোট হয়ে গেছে, চিন্তা করবেন না, কষ্ট করবেন না, বাড়ি ফিরে যান। এবং পরে খোঁজ নিয়ে জেনেছিলাম যে আমাদের ভোট হয়ে গেছে। আমাদের ভোট কে দিল? এখন এই ভোট হয়ে যাওয়ার পদ্ধতি থেকে বের হওয়ার জন্যই তো এই গত বছরের আন্দোলন হলো। কারণ আহ, গত সরকারের আমলে 3টি নির্বাচন হয়েছে ভোট মানুষের পার্টিসিপেশন ছাড়া, যেটা শুধু বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষই এটা সমালোচনা করেছে। তো সেই পদ্ধতি থেকে মানে বের হয়ে নতুন করে একটা সিস্টেম তৈরি করবার জন্যই ছাত্ররা আন্দোলন করেছিল। সেই ছাত্রদের উপরেই এখন মানুষ আস্থা হারিয়ে ফেলছে। এটাও তো আর একটা এখন মানে 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 ইয়ের কথা, আশঙ্কার কথা, এটা আর হ্যাঁ, একটা। আপনি জানেন যে বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে আপনাদের সময়ের থেকেই সব আন্দোলনের কিন্তু শুরু হয়েছে ছাত্রদের দিয়েই। ছাত্রদের উপরেই মানুষের আস্থা, আশা ভরসা ছিল। ছাত্ররা শুরু করে, তারপরে জনগণ আহ, তাতে অংশ নিয়ে আন্দোলনটি বড় হয় এবং সফল হয়। এভাবে এবারও হয়েছিল, কিন্তু এই গত 1 বছরে ছাত্রদের কর্মকাণ্ডে অনেকেই আস্থা হারিয়ে ফেলেছে। এবং আজকে আমি অনেকগুলো টকশোতে অনেকজন আলোচনের চোখের মুখে শুনলাম, তারা বলছে যে এইবারের পর, এবার যেভাবে ছাত্রদেরকে বিশ্বাস করেছিল বাংলাদেশের মানুষ, এইবারের পর ছাত্রদের আর কোনো আন্দোলনে মানুষ অংশগ্রহণ করবে না। তো এই জন্য আমি বলছি যে এইটার থেকে পরিত্রাণের উপায় কি আছে? আহ, ছাত্রদের কোনো আহ্বানে মানুষ সাড়া দেবে না, কথাটা আমি বিশ্বাস করতে চান না? চাই না। আমিও কোনো বিশ্বাস ক্রমে করতে চাই বিশ্বাস না, করতে কারণ চাই না, এই জন্যে যে আমার মনে আছে আমরা তখন প্রিয়নাথ হাই স্কুলে পড়ি, নবাবপুর গভর্নমেন্ট হাই স্কুল হয় যেটা পরবর্তী সময়ে ঠাটেরি বাজারে। জি। তো একদিন আমরা তখন ক্লাস 5 টাইপে পড়ি, বোধ হয় ক্লাস হুম। 5-এ। তো হঠাৎ শুনলাম স্কুলে গিয়ে যে আজকে কোনো স্কুল হবে না, সব বাড়ি ফিরে যাও। হুম। তখন তো খুব খুশি যে বাড়ি বাড়ি চলে যেতে পারবো, এখন খেলতে পারবো। তো আমরা বললাম যে কি ঘটনা হয়েছে, বলে যেরকম ভাবে বাংলা ভাষার আন্দোলন হচ্ছে, ওখানে মেডিকেল কলেজের সামনে গুলি চলেছে, এবং এখন ওখানে যাওয়া যাবে না, ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন। তো আমরা যখন গেট দিয়ে বেরোতে যাচ্ছি তখন বড় ভাই আমাদের, উনি ছিলেন উপরের ক্লাসে, উনি বললেন যে এরকম ভাবে তোমরা বাড়ি চলে যাও। আমাকে আর মেজো ভাইকে বললেন যে তোমরা বাড়ি চলে যাও। তো আমি যাচ্ছি ওখানে মেডিকেল, ওখানে দেখতে কি হচ্ছে। তো আম্মাকে বলবে যে কোনো চিন্তা না করতে, জি। আমি চলে আসবো ঠিক টাইম মতো বাড়ি। তো আমরা বাড়ি চলে গেলাম, আমরা খুব খুশি হয়ে বাড়ি চলে গেলাম। তখন তো শহীদ মিনার টিনার যেগুলো জানি না কিছু। তো সন্ধ্যের দিকে ভাই, বড় ভাই ফিরে এলেন বাড়িতে, দেখি যে জামা ছেঁড়া এবং চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। এই পানি মানে কান্নার পানি না, হুম, হুম। এটা ওই যে টিয়ার গ্যাস যে জি। বেরোচ্ছিল ওটার জন্যে। তো শার্ট ছেঁড়া কেন আম্মা জিজ্ঞেস করলেন, বললো যেরকম হয় ওই টিয়ার গ্যাসের জন্য চোখ জ্বলছিল, তো ওই পানিতে শার্ট ছিঁড়ে পানিতে ভিজিয়ে। তো সেই যে 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো, তো ওইখান থেকে আমরা আগে তো বাড়তেই পারলাম না, আবার এত পিছনে কেন সরে যাচ্ছি? হুম। ওইখান থেকেই তো জাগরণী সঙ্গীতের সূচনা হয়েছিল আমাদের। তো সেই জাতি আজকে কেন এরকম একটা হঠকারী আমার মনে পরিস্থিতি হয় এসে কি কবির দাঁড়াচ্ছে? ভাই, এই যে আমি এতক্ষণ যে ছাত্রদের কথা বললাম, জি। বাংলাদেশে প্রায় মানে বলা হয় 18 কোটি, কিন্তু মানুষ তো আরো বেশি। এবং তার ভিতরে এই মানে 15 থেকে 30-এর মধ্যে জনসংখ্যার ভাগ সবচেয়ে বেশি। এবং এই ছাত্ররা আহ, এই গত বছরের আন্দোলন সফল করেছে এবং ভবিষ্যতেও করবে। এই 1 বছরের কর্মকাণ্ডে অংশ নিয়েছে, এদের ভিতরে মনে হয় মানে 0.50% হবে না। তাদেরকে নিয়ে এই সমালোচনাগুলো এবং এই নেতিবাচক বিষয়গুলো জাতির সামনে জানানো হচ্ছে আমাদের গণমাধ্যমগুলোর মাধ্যমে, টেলিভিশন, তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা কথা বলছেন। আহ, তো এরা তো খুবই সামান্য কয়েকটা অংশ যারা মানে আমি এই
কথা যে আপনাকে বলছিলাম যে খুবই ইম্যাচিউর যে যে কয়েকজন তাদের লিডার ছিল, তারা ক্ষমতা, এই আবার ক্ষমতার কথাটা আসলো, ক্ষমতা এবং পয়সা এগুলো আসার কারণে ওরা হয়তো কন্ট্রোল করতে পারছে না, কিন্তু বেশিরভাগ ছাত্রই বোধহয় এর বিরুদ্ধে। আপনি বললেন যে আমি বিশ্বাস করতে চাই না যে ছাত্রদের দিয়ে আন্দোলন হবে না। আমার মনে হয় এরাই এটার সমাধান করতে পারে আপনি আবারও। বলছেন যে এই হজম করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, আসলে বদহজম হয়ে গেছে। বদহজম বদহজম হয়ে গেছে, হতেও বদহজম পারে, হয়ে গেছে। হতেও পারে। মানে আমি অনেক আগে পাকিস্তান আমলে, মানে পাকিস্তান আমলে মানে সেই সময়কার কথা বলছি যখন বাংলাদেশ হয়নি আর কি, জি। সেই সময়ের কথা বলছি। তখন আহ, এক ভদ্রলোক একবার বলেছেন, সেই ভদ্রলোকের নাম বা ভদ্রলোকের পরিচয় আমার এখন আর মনে নেই। আচ্ছা, কিন্তু কথাটা আমার মনে রয়ে গেছে। এবং কি সে কথা? কথাটা হলো যে ভদ্রলোক বলতেন যে দেখো, যখন কোনো একটা পরিকল্পনা বাস্তবায়ন হয় সেখানে ১০০ টাকা সরকারের তরফ থেকে বরাদ্দ দেওয়া হয়। তো ১০০ টাকা থেকে কোনো বিদেশি কোম্পানি যদি ওইটা হাতে নিয়ে করে, তখন দেখা যাবে যে ওই ১০০ টাকার মধ্যে ৮০ টাকা তারা খরচ করে, হুম। আর বাকি ২০ টাকা তারা বেতন টেতন ইত্যাদি দেয় এবং কিছু নিজেদের পকেটে পড়ে। হুম। ওই ১০০ টাকায় যখন কোনো বাঙালিকে দেওয়া হয়, তখন সে করে কি, পুরোটাই ওই খরচ। টাকার মধ্যে ৯০ টাকা আগেই পকেটে ভরে নেয়, আর বাকি ১০ টাকার মধ্যে থেকে ৮ টাকা দিয়ে ওই প্রকল্প বাস্তবায়িত করে, আর ২ টাকা ওই মজুরি টজুরি ইত্যাদি দেয়। তো তাতে করে হয় কি, কিছুদিন পরেই দেখা গেল ২ মাস পরে ওটা ভেঙে পড়ে গেল, তখন না, আবার টেন্ডার ডাকা হয়। হ্যাঁ সেটা তো তো হয়। এইরকম একটা পরিস্থিতি পটভূমিতে আমরা শাসন ক্ষমতা পেয়েছিলাম, এবং পাবার পর থেকে আবার ওই শাসন কথাটা চলে আসছে। তো পরিচালন ব্যবস্থা বলি, জি। পরিচালন তো না, সেটাও ঠিক মতো পরিচালিত হয়নি। তো এই কতগুলো জিনিস বুঝতে হবে, ভালোবাসতে হবে, এবং নিজের যখন নিজের আত্মাকে বোঝাতে হবে হ্যাঁ। যে আর কত খেলে তোমার পেট ভরবে, আর কত খেলে তোমার পেট ভরবে, আর কততে তুমি সন্তুষ্ট হবে, তুমি থামবে কোথায়? না, আমাদের থামতে হবে, তা না আচ্ছা। হলে এই মানে আমাদের দেশ বাংলাদেশ তো আল্লাহর বাস্তে আর চলতে পারে না। হুম, আমি তো এই সেদিন এক হুজুরের ওয়াজ শুনছিলাম, হুজুরের খুব ওয়াজটা খুব পছন্দ হলো। হুম, উনি বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা দেশ চালানোর জন্য একজন করে ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন, যে এই দেশ আমেরিকার জন্য একজন, রাশিয়ার জন্য একজন, ব্রিটেনের জন্য একজন, সব দেশের জন্য একজন একজনকে, যে তোরা চালা দেশগুলোকে আর আমাকে রিপোর্ট করিস মাঝে মধ্যে। তো সব দেশের নাম বলা হয়েছে, শেষে বাংলাদেশের নাম বলে নাই। হুম, তখন একজন ফেরেশতা বলল, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? কারণ আল্লাহ বলছে ওইটা তোরা পারবি না, ওইটা আমার হাতে আছে। হুম। তো এই জন্য বাংলাদেশ নানা দুর্যোগ দুর্বিপাকেও মোটামুটি চলে আর কি, এখন আল্লাহর ওয়াস্তে চলে। হুজুর এই গল্পটা করছিলেন, আল্লাহর ওয়াস্তে আমরা আর কত চলবো? না, না, আল্লাহর বাস্তে তো কিছুই চলে না। আল্লাহ চালান, কিন্তু আল্লাহ চালান মানে কি, আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন, মানুষকে বুদ্ধি দিয়েছেন যে ওই যে বেহেশতে তুমি আছো, জি। ওইখানে যা ইচ্ছা করতে পারো, যেখানে ইচ্ছা যেতে পারো, যা ইচ্ছা খেতে পারো, ওই গাছটার কাছে যাবে না, এবং ওই গাছটার ফল খাবে না। তো মানুষ শেখে নাই, মানুষ তো ওই ওই গাছের গাছের কাছেই কাছে যায়। গেছে, ওই গাছের ফলও খেয়েছে, আল্লাহর নির্দেশ অমান্য করেছে, এবং তাতে করে হলো কি, উৎখাত হয়ে চলে এলো এই ভূপৃষ্ঠে, এবং সেই ভূপৃষ্ঠে আমরাও তার মধ্যে থেকে এসেছিলাম। তার মধ্যে বহু লোকের অনেক আহ, জ্ঞান হয়েছে। হুম। ওই যে ইয়ের থেকে, বেহেশ থেকে উৎখাত হয়েছিল, সেই কথাটা মনে ছিল, তারা নিজেদেরকে অনেকটা শোধরাতে পেরেছে। হুম। আমরা হুম। এখনো পারলাম না। হ্যাঁ, না কিন্তু এটা পারতে হবে। তারপরে ওই যে আমি বলছিলাম যে এই মানে তথ্য প্রযুক্তির এক্কেবারে সবচেয়ে আধুনিক সময়ে অনেক মানুষ, আমরা যেহেতু সাংবাদিকতা করার চেষ্টা করেছি, আপনি করেছেন অনেক দিন, এখনকার সাংবাদিকতা আপনি জানি না এই টক শো গুলো শোনেন কিনা বা ইউটিউব চ্যানেলের বক্তব্যগুলো শোনেন কিনা, অনেক মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন দিয়ে
মানুষ আরো অনেক বেশি বিভ্রান্ত হচ্ছে। এইগুলো নিয়ে আমার মনে হয় একদিন আপনার সঙ্গে একটু কথা বলা দরকার যে টকশোর বক্তারা কিভাবে মিস ইনফর্ম করছে। আমি এই জন্যই বললাম যে একজন বাচ্চা উপদেষ্টা ভুল করেছে সেজন্য পুরো ছাত্র সমাজকে দোষী করে পুরো জাতির সামনে, পুরো বিশ্ববাসীর সামনে টেলিভিশন চ্যানেলগুলোতে বক্তারা বলছে যে কোনো ছাত্রকে আর বিশ্বাস করবে না, এই আর না না, এটা ঠিক না। কোনো তো কোনো আমরা ছাত্রকে বিশ্বাস না করলে ছাত্ররাই তো আমাদের ভবিষ্যৎ, এক্স্যাক্টলি তাহলে কাকে বিশ্বাস করবো? হ্যাঁ, তাহলে আমরা মানে ফেব্রুয়ারিতে ইলেকশন ভালো হবে এবং সুন্দরভাবে হবে এবং ভালো একটা সরকার দেশের দায়িত্ব নেবে এই কামনা করি। শুধু ফেব্রুয়ারিতে চলেন না, আমরা আমি তো আশা করব যে এই মুহূর্ত থেকে নিয়ে এই মুহূর্ত থেকে নিয়ে পরবর্তী অযুত নিযুত বৎসর প্রদক্ষিণের পথ পর্যন্ত আমাদের দেশের ওই যে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এই প্রত্যেকটি মানুষ সঠিক পথে চলবে, সঠিক চিন্তা করবে এবং সঠিক ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই বিশ্বাস আমার মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দিয়ে দেন। জি, তাহলে আজকের মতো আমরা শেষ করি ইনশাআল্লাহ। গল্পের আসর। জি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার।